ও মা গো, ও বাবা গো, আমার জানটা মইরা গেছে গো। এখন ভূত হয়ে আমারে জ্বালাবে গো। আমি ঘুমাচ্ছিলাম, আর এমন সময় এরকম আবোল তাবোল কান্না শুনে আমার ঘুম ফুরুত করে উরুত হয়ে গেল। আমি বিছানার উপর ধপাস করে বসে পড়লাম আর উত্তেজিত হয়ে বললাম, কে 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 মারা গেছে? তার মানে তুই বাচ্চা আছস? আমি বাইচাই আছি। আর তুই মরা কান্না করছিলি কেন? সেই সকাল থেকে তোকে ডাকছি আমি, তুই তো আমার ডাকে কোনো সাড়াই দিস নাই। তাই ভাবছিলাম তুই নাই দুনিয়াতে। তাহলে কি তোর সামনে আমার ভূত বৈশা আছে? একটু দাঁড়া, পরীক্ষা করতে দে। আমি দাঁড়াইতে দাঁড়াইতে পারবো না। আচ্ছা, তুই বসেই থাক। আমি পরীক্ষা করছি। সুহা কথাটা বলেই আমার হাতে কামড় দিল। সুহা আমার হাতে কামড় দিলে আমি ওর মাথাটা আমার হাতের থেকে সরিয়ে নিলাম, আর দেখতে পেলাম সুহার 28টা হবে হয়তো, গুনিনি ছাপ হয়ে বসে গেছে আমার হাতে। আমি সুহাকে বললাম, তুই এটা কি করলি? তুই কি মানুষ খেকো নাকি? আমি কোনো মানুষ খেকো না, পরীক্ষা করলাম তুই বাচ্চা আসস নাকি মৃত্যুবরণ কইরা ভূত হইছস। মেন্টাল তুই? তুই এই বাড়িতে আইসস কে? তোর জামাইয়ের বাড়ি নাই? 1 মাসও হয় নাই আমার রুমটা দখল করছস, তাই না? আবার আমারই বলস এই কথা? দেখ আপু, এটা তোর রুম না। হ, তাই কইছস মাইনষেরে? এটা আমার রুম। মানুষে বলবো না, তোরেই বললাম যে এখন ভাগ আমার রুম থেকে, ঘুমাইতে দে। আমি তোর বড়, রেসপেক্ট দিয়া কথা বল। প্রচুর বড়। তোর বয়স 17-18 হবে, আর আমার 20+। তাহলে তুই কেমনে বড় হইলি? আমি বিবাহিত মেয়ে আর তুই অবিবাহিত ছেলে, সেই হিসাবে আমি তোর বড়। এটা আমি মানি না, আর জনগণও মানবে না। বয়সে আসল পরিচয়। তোর আসল পরিচয় আম্মুরে বললে তোরে আস্ত রাখবো না। কি? কিসের আসল বাবার নকল পরিচয়? তুই যে একদিন তোর রুমের জানালার মনের সুখে সিগারেট টানতেছিলি, সেটা যদি আম্মুরে কইতাম, তোরে তো এই বাড়ির থেকে তখনই বের করে দিত। কে সিগারেট খাইছে আর কারেই বাড়ি থেকে বের করতাম? আম্মু দরজার কাছ থেকে খুন্তি হাতে দাঁড়িয়ে আম্মু কী সব শুনে ফেললো। হায় রে, কোন দুঃখে বাড়িতেই সিগারেট খেতে গেছিলাম। কি করি এখন? আইডিয়া। ইয়ে মানে আম্মু, বল। আম্মু, আপু না আমারে একটা ঘটনা শোনাচ্ছে। ও, গল্প? আমি মনে করছিলাম আমার গুণধরটাই নাকি। তুমি যা মনে করছিলা ঠিক মনে করছিলাম আম্মু। আপু মনে মনে তখন আম্মু বলল, আচ্ছা, তোরা ভাই বোন গল্প শেষ করে খেতে আয়, তারপর একটা কাজ দিব তোকে। জি আম্মু। অতপর আম্মু চলে গেল, আর আমি দম ছাড়লাম। তারপর আমি সোহার দিকে তাকালাম। দেখি সোহা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই সোহা তার নাকে ভেঙচি কেটে বলল, আর কত যে মিথ্যা কথা বলবি আম্মুকে। আমার আম্মু, সেটা আমি বুঝবো। তোর এতে নাক ভেঙচি কাটতে হবে না। তোর আম্মু? আমার আম্মু? তোর আম্মু এখানে নাই, তোর শ্বশুরবাড়িতে। এটা আমার আম্মু। শুধু তখন সোহা আমার বিছানার বালিশটা নিয়ে নিল আর আমার উপর ছুঁড়ে মারল আর চলে গেল। আমি বালিশটা হাতে নিলাম আর আপনাদের সামনে এগোতে বললাম, কারণ এখন কিছু কথা বলবো। তাই আমি সূর্য হুসাইন, আর যিনি আমার সাথে এতক্ষণ ফাইট করলেন উনি হলেন আমার আপন বোন, নিজের আম্মুর ছোট মেয়ে। আমাদের পরিবারে আমি, আপু, আম্মু, আব্বু 4 জন। আব্বু একটা কোম্পানিতে জব করে আর আম্মু বাসায় থাকে। আর আমার ছোট আপুর 1 মাসের মতো হলো তার প্রেমিকের সাথে বিয়ে হয়েছে, পরিবারের সম্মতভাবেই। আপুর বর আমাদের কলেজের সিনিয়র ছিলেন, তাই এখনও ভাই বলি। আমরা ভাই বোন ছোটবেলা থেকেই টম অ্যান্ড জেরি এর মতোই ফাইট করি। তা তো দেখতেই পারলেন আপনারা। আপু প্রতিদিনই আসে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে, 10 মিনিটের রাস্তা পায়। তবে কোনোদিন আসতো দুপুরের টাইমে, নয়তো বিকেলের টাইমে। আপুর বড় আব্বুর সাথে একই কোম্পানিতে জব করে। সন্ধ্যার সময় আব্বুর সাথে ভাইও আসতো আর আপুকে নিয়ে যেত তাদের বাড়িতে। কি রে, সোহা এলো, তুই কি করছিস? এই রে, আম্মু আবার ডাক দিল। এবার আমাকে যেতে হবে।
শুনেন পাঠক পাঠিকারা, একটু সাপোর্ট কইরেন, লাইক কমেন্ট করবেন। নতুন আইডি তো, রিচ কম। আমি আর বসে না থেকে বিছানা ছাড়লাম আর বাথরুমে গিয়ে কোনো রকম ব্রাশটা সেরে নিলাম। তারপর হাত মুখ ধুয়ে ডাইনিং রুমে আসলাম। ডাইনিং রুমে এসে দেখতে পেলাম আম্মু তার আদরের মেয়ে বাদর নিটাকে সযত্নে খাওয়াচ্ছে আর সুহা গিলছে। আমি দাঁড়িয়ে না থেকে ডাইনিং টেবিলের একটা চেয়ার টেনে বসে পড়লাম আর আম্মুকে বললাম, আম্মু আমারে খাবার দাও। তখন আম্মু আমার প্লেটটায় খাবার দিল। আমি খেতে লাগলে আম্মু আমাকে বলতে লাগলো, সূর্য, তোর জন্য একটা কাজ আছে। আব্বুরে বইল কাজটা আমার কলেজ আছে। কাজটা 4 ঘন্টা পর করতে হবে। তোর আব্বু তো রাতে আসবে বাসায়, আচ্ছা, কি কাজ করতে হবে বলো। আমেরিকা থেকে। আম্মু এতটুকু বললেই আমি তার কথার মাঝখানে বললাম, বুঝছি আম্মু, খালা খালু আসবে আর তাদের এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাসায় আনতে হবে। সব ঠিক আছে, কিন্তু এবার তোর খালা খালু আসবে না। তাহলে আর কেই বা আসবে? তাদের মেয়ে আর তোর খালাতো বোন। আম্মুর এই কথায় আমার কাশি আসতে লাগলো। আমি কাশছি আর তখন সোহা বলল, আস্তে কাশ, পরে সমস্যা হবে তোর। তখন আম্মু আমাকে পানি খাইয়ে দিল আর মাথায় তার বাম হাত দিয়ে আস্তে আস্তে থাপড়াতে লাগলো। আবার কাশি থামলে আম্মু জিজ্ঞেস করলো, কি হয়েছে? ওর কথা শুনে এরকম হলো কেন তোর? কি জানি আম্মু, কখনো তো ও আসেনি। যতবার এসেছে খালা আর খালু আসছে, এবার কেন ও আসবে? তখন তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, এখন ওর 1 মাসের জন্য ছুটি, তাই আসবে আর একটু এই ঘোরাঘুরি করবে, এই আর কি। আম্মুর কথা শুনে আমার সেই অনেকগুলো বছর আগের কথা মনে হইল। কেমন জানি বিশ্রী দেখতে ছিল আমার খালাতো বোন। তাছাড়া আরেকটা সমস্যা আছে, সেটা হলো সব সময় সুহার পক্ষ নিত। না জানি এখন কেমন হয়েছে, আর ওটা ভেবেই আমার কাশি আসছিল। আম্মু তার রুমের ভিতরে চলে গেল। হঠাৎ করে আমার মোবাইলের মেসেঞ্জারে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। আমি মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেলাম সুহা আমাকে একটা মেসেজ দিছে, একটা ফটো। আমি ওপেন করলাম ফটোটা, দেখতে পেলাম সেই ছোটবেলার যখন আমার খালাতো বোনের বয়স 7 ছিল, সেই পিকটা আমাকে সেন্ড করেছে সুহা। আমি সুহাকে জিজ্ঞেস করলাম, এটা তো ওই, তাই না? হ, আমাকে সেন্ড কেন করলি? এটা কোনো কম্পিউটার ল্যাবে গিয়ে একটা বোর্ডে ছাপিয়ে নিস, তোর কষ্ট হবে না তাহলে ওকে খুঁজে বের করতে। সুহা কি সত্যি আমাকে হেল্প করলো, নাকি ওর কোনো এতে প্ল্যান বি আছে? আবার নিজেই বলি যে যাই হোক না কেন, এতে তো আমারই সুবিধা হলো। তবুও মনের ভেতরে খটকা লাগছিল। এমন সময় আম্মু তার রুম থেকে আবার চলে আসলো আর আমাকে 2টা 500 টাকার নোট দিল। আমিও বাম হাত দিয়ে তুলে পকেটে নিলাম। তখন সুহা বলল, আম্মু, আমাকে কিছু টাকা দাও না। ও তো কাজে যাবে, তাই দিছি। আর এখন আমার কাছে টাকা নাই, তোর আব্বুর থেকে নিয়ে দিমুনে। তখন আমি সুহার দিকে তাকিয়ে একটা মারাত্মক ভিলেনের ন্যায় হাসি দিলাম, তবে শব্দ করা ছাড়া। তখন সুহার এই অবস্থা। আমি দ্রুত খাওয়া শেষ করলাম আর বাসার বাহিরে এসে বাইকটা চালু করলাম। আর আমি বাইকটার উপরে বসে পড়লাম এবং চলতে লাগলাম ফাহিমদের বাসায়। আর কিছুটা সময় পর ফাহিমদের বাসায়ও চলে আসলাম। ফাহিমদের বাসায় এলে বাইকটা স্ট্যান্ড করে রেখে দিয়ে ওদের বাসার ভিতরে ঢুকলাম। ফাহিমদের বাসার ভিতরে চলে আসার পর দেখতে পেলাম আন্টি, ফাহিমের আম্মু তাদের সোফায় বসে সিরিয়াল দেখছেন। আমি আন্টিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আন্টি। ফাহিম কই? ওকে আন্টি, আমি আসি, একটা কাজ ছিল তো, তাই আন্টি আজ কলেজে যাওয়া হবে না, আর আমার সাথে ফাহিমেরও হবে না। ফাহিমদের বাসা থেকে বের হয়ে বাইকে করে আমি যেতে লাগলাম। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখতে পেলাম ফাহিম আর আসিফ তার সাথে আশরাফ যাচ্ছে কলেজের দিকেই। আমি ওদের 3 জনের সামনে বাইকটা নিয়ে থামলাম আর তখন আমি ফাহিমকে বললাম, চল ওঠ বাইকে। কই যাবি? কাজ আছে। তখন ফাহিম আমার পিছনে বসে পড়ল আর আমি বাইকটা ঘুরালাম এয়ারপোর্টের রাস্তার দিকে। ফাহিম আমার পিছনে বসে বসে বলল, এয়ারপোর্টের রাস্তায় কেন? কেউ কি আসবে নাকি তোর? একদম ঠিক ধরেছিস। তারপর কিছুটা রাস্তা যাওয়ার পর সুহা ওর ছোটবেলার পিকটা একটা পিক করে নিলাম আর নিচে লিখে দিলাম খালাতো বোন। তারপর আবারও চলতে লাগলাম বাইকে করে। আমরা প্রায় 3 ঘন্টা পর পৌঁছে গেলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের মাইকে একজন ভদ্রমহিলা অ্যানাউন্সমেন্ট করছে,
আর 5 মিনিট পর বিমান নামবে। তাই আমি ফাহিমকে বললাম 5 মিনিট অনেক সময়। উফ, এত রোদ। ঠান্ডার দিনেও রোগ, ভালোই তো লাগতেছে। তোর তো ব্যাগে ছাতা থাকার কথা আছে নাকি? ছাতা আছে তো, লাগবে নাকি? তারপর ফাহিম ওর ছাতাটা বের করলো। আমি ফাহিমকে ছাতাটা ধরতে বললাম। ও ধরলো ছাতাটা, আর আমি খালাতো বোনের ছোটবেলার ফটো বাঁধানো বোর্ডটা ধরলাম 2 হাত দিয়ে, আর গান গাইতে লাগলাম। আতি হতো বারিশ লেতে আনা, জি ভরকে রোনে কা দিল কারানা। আর তখনই ফাহিমের ছাতা আমার উপর ধরাটা সরে গেল। তখন আমি আব্বে বললাম, কিন্তু ওর কোনো হুঁশ নেই সেদিকে। তাই ফাহিমের যেদিকে হুঁশ গেল সেদিকে তাকালাম। দেখতে পেলাম ফাহিম একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, আর সেই মেয়েটি আমাদের দিকেই এগিয়ে আসতেছে। আমি বুঝতে পারলাম এটাই হবে আমার খালাতো বোন। চেহারার পুরোটাই পরিবর্তন হয়ে গেছে, শুধু নাকটা সেই আগের মতোই আছে। দেখতে কি বলবো মামা, হেভি সুন্দরী হয়েছে। তখন আমি ফাহিমকে রেখে আমার খালাতো বোনের দিকে এগিয়ে গেলাম আর বলতে লাগলাম, ওয়েলকাম টু বাংলাদেশ। আর তার 10 সেকেন্ড পর আমার খালাতো বোন একটা জোরে কষে থাপ্পড় লাগিয়ে দিল। কিন্তু কেন? আর এই 10 সেকেন্ডে আমার খালাতো বোন ফাহিমের কাছে গেছিল আর ওকেই থাপ্পড়টা লাগাইছে, আর বলতে লাগলো আমাকে উদ্দেশ্য করে, এই ফটোটা এমন করছে কে? আমার খালাতো বোনের নাম ওমা, আমি করছি। তোর কোনো বড় হওয়ার ফটো ছিল না, তাই চেনার জন্য করছি। ওকে, বুঝলাম। তা ও কেন আমার দিকে এমন করে তাকিয়েছিল? বল বল। না মানে এমনি। ফাহিম গালে হাত দেওয়া অবস্থায়, কার কোথায়? এই যে আমি আর ফাহিম। এটাই যাব আমি। তুমি একা না, আমি আর তুমি যাব। আর আমি? তুই ওর লাগেজ নিয়ে সিএনজিতে আয়। বন্ধু, তোর মনে তাহলে এই ছিল? দেখ ভাই, এখানে সিনক্রেট করিস না, আয় না প্লিজ। ঠিক আছে, তোরে পরে দেখে নিব, কলেজে তো আসবে। তারপর আমি উমার থেকে লাগেজটা নিয়ে ফাহিমের হাতে দিলাম, আর আমি উমাকে বাইকে করে নিয়ে আসতে লাগলাম। আমাদের বাসার দিকের রাস্তা দিয়ে আমরা বাইকে আসি, বাট কারো মুখে কোনো কথা নাই। এভাবে আধা ঘন্টা কেটে গেল। আমি ভাবতে লাগলাম যে মেয়ে ছোটবেলায় কেমন দেখতে ছিল, আজ সে এরকম অপরূপ সুন্দরী। তার মানে কি আমেরিকায় কি কোনো প্রোডাক্ট পয়দা হয়েছে যার ন্যায় বিশ্রী থেকে সুন্দর হওয়া যায়? আবার নিজে নিজেই বলি, তা কেমনে সম্ভব? আবার এটাও মনে হলো যে ছোটবেলায় সুন্দর থাকে না, সে বড় হলে অনেক সুন্দর হয়। কথাটা সত্যি বলে মানতেও পারছি না, কারণ আমার চেহারা যেমন ছিল সেরকমই আছে আমার মনে হয়, শুধু বড় হয়েছি। আমি এগুলো ভাবছি নিজের মধ্যে। এমন সময় উমা কিছু বলল আমায়, কিন্তু আমি ওইসব বিষয় ভাবার জন্য উমার কথাটা আমার কাছে স্পষ্টভাবে পৌঁছে দিই। তাই আমি উমাকে জিজ্ঞেস করলাম, কিছু বলছো কি? বলছিলাম তো, কিন্তু তুই শুনিসনি। না, শুনিনি। আর তার জন্যই তো আবার জিজ্ঞেস করলাম তোকে। কালা নাকি তুই? আজ ছেলে বলে, আর বাইক চালাচ্ছি বলে কালা বললি? আই মিন বয়রা বললি? আমি তোকে প্রশ্ন করলাম আর তুই আবার আমাকেই প্রশ্ন করলি। বাহ, আমি তোরে বলছিলাম আর কত দূর বাসা তোদের? আরও 1-2 ঘন্টা লাগবে। আমি যখন বাংলাদেশ থেকে আব্বু আম্মুর সাথে আমেরিকায় চলে যাই, তখন তো এই রাস্তা 10 মিনিটে পার করছিলাম। তাহলে এখন এত টাইম লাগছে কেন? তখন তুই ছোট ছিলি, আর তখন ফটাফট দিন চলে যাইতো আমাদের ছোটদের জন্য। কিন্তু এখন আর সময় যেতে চায় না, কারণ আমরাও বড়, তার সাথে সময়টাও বড়। তখন 10 মিনিট আর এখন 2 ঘন্টা। বিষয়টা কেমন যেন, তাই না? কথার মাঝে একটু একটু পয়েন্টে কাজ করে। পয়েন্টটা আবার কে? সেটা তুই বুঝবি না। এটা হলো সূর্য হোসাইনের ডায়লগ। আমি মনে মনে কথাটা বললাম। যদি এই কথাটা শুনতো তাহলে আবারও জিজ্ঞেস করতো, এই সূর্যা হোসাইন আবার কে? তাই বললাম, না, বুঝতেই তো পারছেন তাই না আপনারা? আচ্ছা, আমার ফটোটা কই পাইছিস? ছিল আমার নিকট। এই পুরাতন ফটো নিয়ে দাঁড়াইয়াছিলি, তখন আমার মন চাইছিল তোরেই থাপ্পড় মারি, কিন্তু তোরে তো মারতে পারবো না, তাই তোর পাশের একটা যন্ত্রকে মারছে। আমি উমাকে কিছু বললাম না। আমি ভাবছিলাম তার মানে সুহার বাচ্চার প্ল্যান বি এটাই ছিল, থাপ্পড় খাওয়ানো। সুহারে আমি দেখে নিব, দেখিস সুহা, তোর খবর আছে। আমি এগুলো বিড়বিড় করছিলাম।
এমন সময় উমা বলল, কই হারিয়ে গেছিস? কোথাও না, আছি আমি। তারপর আমরা আরো টুকটাক কথা বললাম। তারপরে বাসায় চলে আসলাম। আমাদের বাড়িতে আসার পর আমি বাসার বাইরে বাইকটা যথাযথ স্থানে রেখে দিলাম।